তো এই যে দেখেন, এবার জীবনের প্রথম আমি আমার লাইফের প্রথম আমি কিন্তু এই যে আদা চাষ করতেছি। তো এখানে কিন্তু অল্প জমি আছে, হ্যাঁ, সর্বোচ্চ 1% হতে পারে আর কি। তো এই যে দেখেন, এখানে আমি পেঁয়াজ লাগাইছিলাম। তো এখান থেকে পেঁয়াজ আমি আমার গ্রামের মধ্যে সবচেয়ে ভালো পেঁয়াজ হচ্ছে এই জায়গায়। এর চাইতে ভালো পেঁয়াজ আর কোথাও হয়নি। এর আগের বারও এখানে লাগাইছিলাম, ওইবারও খুব ভালো পেঁয়াজ হয়েছে। তো এই যে আদা কিন্তু আমি এইভাবে এই যে দেখেন 1.5 ফিটের মতো কিন্তু ফাঁকা দিছি। আর এই যে এক একটা আদা আমি এতটুকু করে ভেঙে নিছি। তো এই আদার কেজিটা নিচে হচ্ছে 140 টাকা। আর এমনি নর্মাল যেগুলো আদা আছে, যেগুলো হচ্ছে খাওয়ার জন্য, ওগুলোতে আর কি এরকম গাজা নাই, এরকম গাছ হয় নাই আর কি। তো ওইগুলো আর কি কম দামে। তো এইগুলো একটু বেশি দাম নিছি, 140 টাকা। আর এমনি নর্মাল যেগুলো, ওগুলো 120 টাকা করে কেজি। তো এইখানে এটুকুর জন্য আমি নিছি 1% জায়গার জন্য নিছি আমি হচ্ছে 15 কেজি আদা। তো প্রায় 2100 টাকা দাম পড়ছে। তো এর ফাঁকে আমি কি করছি, এই যে দেখেন, এই যে লাউয়ের চারা এখানে লাগা দিছি। তো যেহেতু আদা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ফসল, প্রায় 1 বছরের কাছাকাছি সময় লাগে। তো তার ফাঁকে আমি হচ্ছে এখানে লাউর গাছ লাগাইছি। যেহেতু লাউ গাছ বেশি দিন থাকে না, সর্বোচ্চ 3-4 মাস এরকম লাগে আর কি, এর মধ্যেই লাউ গাছ শেষ হয়ে যায়। তো এই জন্য আমি এখানে জমিটা ফালায় না রাখে, শুধু আদার জন্য ফালায় না রাখে, এই জন্য আমি এখানে লাউর গাছও লাগাই দিছি। এখানে 1% জমির মধ্যে আমি কিন্তু 20টা লাউ গাছ লাগাইছি। যদিও 1% জমিতে 10 টাকা আছে সর্বোচ্চ। আর 20টা গাছ লাগানোর কারণ হইতেছে যাতে যেই গাছগুলো ভাইরাস, ওই গাছগুলো আমি এখান থেকে তুলে দিব, আর যেগুলো ভালো এগুলো রাখে দিব। তো একটা সময় কিন্তু এই ধরনের যে জমিগুলো আছে, এই জমিগুলো কিন্তু সব সময় সারা বছর পড়ে থাকতো, কেউ কোনো আবাদ কৃষি চাষ করতো না। তো ধীরে ধীরে এইগুলাই এখন স্বর্ণের মতো দাম হয়ে গেছে, এগুলাতে সবচেয়ে ভালো কৃষি হচ্ছে। এবং ভবিষ্যতে এমন একটা সময় আসবে যে এরকম যদি 1%, 2% জমি কারো থাকে, তাহলে তার সারা বছরের যে খরচটা সে সেখান থেকে তুলে নেবে। এটা আমি কেন বলতেছি, দেখেন, আমি এমনও জায়গায় দেখেছি, হ্যাঁ, সেখানে আপনার ওই যে সেলের মধ্যে র্যাক আছে না, র্যাকের মধ্যে করে নিচে পানি দিছে, আর উপরে নেটের মধ্যে দিয়ে ওগুলোর মধ্যে আলু দিছে। তারপরে নেটের ফাঁকা দিয়ে ওই শিকড়গুলো বের হয়ে ওই পানিতে পড়তেছে, হ্যাঁ। তারপরে ওখান থেকে কম্পিউটারের সেন্সরের মাধ্যমে যতটুকু সার খাদ্য প্রয়োজন, সেটা যখন যেটা প্রয়োজন সেটা অটোমেটিকলি চলে আসতেছে। তো এর ফলে ওই যে নিচের শিকড়গুলো ঝুলে আছে, নেটের নিচ দিয়ে শিকড় ঝুলে আছে। একটা র্যাকের মধ্যে কিন্তু প্রায় 5 তলা সিস্টেম করছে, হ্যাঁ, 5 ফিটের মধ্যে, 5 ফিট বা 10 ফিটের মধ্যে 5 তলা সিস্টেম করছে। তো সেই সিস্টেমে কিন্তু 5 থাকে কিন্তু আলু লাগাইছে। তো তারপরে ওই শিকড়গুলো যখন নেটের ফাঁক দিয়ে নিচে আসতেছে, ওই নিচে যে ট্রে আছে, ট্রের মধ্যে পানি আছে। তারপরে ওই আলুগুলা কিন্তু ওই শিকড়ের মধ্যে ধরে গেছে, এখানে মাটির কোনো প্রয়োজনই নাই। তো মাটি ছাড়াই তারা এইভাবে কৃষি চাষ করতেছে। তো আপনার যে মাটিতে যে পরিমাণ আলু হয়, তার থেকে দ্বিগুণ ফলন হয়েছে। আমি এমনও দেখেছি যে একটা টমেটো গাছে 40 মণ পর্যন্ত টমেটো ধরছে। তো এইভাবে কৃষি করতে করতে, এটা আমাদের হাদিসে লেখা আছে যে কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেখানে ফসল ফলাদি এমন পর্যায়ে, মানে পৃথিবী ভরপুর হয়ে যাবে, পৃথিবীর মাটি মানে উন্মুক্ত করে দিবে, এমন একটা সময় আসবে। তো সেই সময়টা আর কি ধীরে ধীরে আসতেছে। হ্যাঁ, আমরা আগে আমাদের বাপ চাচারা যখন, দাদারা যখন চাষ করতো, আমরা দেখেছি 1 বিঘা মাটিতে সর্বোচ্চ 6 মণ 7 মণ ধান হইতো। আর এখন সেখানে ধান হইতেছে 40 মণ 50 মণ। তো এই জন্য পৃথিবী তার মাটিকে উজাড় করে দেওয়ার জন্য, উন্মুক্ত করে দেওয়ার জন্য পৃথিবীতে প্রচুর পরিমাণে ধন সম্পদ বৃদ্ধি পাবে। এবং মানুষের যখন ধন সম্পদ বৃদ্ধি পাবে, তখন কিন্তু মানুষ সৃষ্টিকর্তা থেকে মুখ ফিরিয়ে নেবে। তো মানুষের যখন টাকা পয়সা বেশি হয়, ধন সম্পদ বৃদ্ধি পায়, তখন মানুষ কিন্তু সৃষ্টিকর্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। এটা কিন্তু স্বাভাবিক জিনিস। আমি দেখেছি এরকম অনেক, যারা হচ্ছে গরিব মানুষ তারা হচ্ছে সৃষ্টিকর্তাকে বেশি মেনে চলে, এবং যারা হচ্ছে ধনী মানুষ তারা কিন্তু সৃষ্টিকর্তা নিয়ে অনেক সময় ভুলে যায়। তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাসই করতে চায় না, স্বীকারই করতে চায় না। আর এই কারণেই হয়তো বলা হয়েছে যে গরিব মানুষ ধনী মানুষের কমপক্ষে 70,000 বছর না 70 বছর আগে নাকি জান্নাতে প্রবেশ করবে। তো যাই হোক, আমি কোনো আলেমও না, মুহাদ্দিসও না, আমি অত বড় আলেমও না, জ্ঞানী ব্যক্তিও না। আমি যতটুকু জানি ততটুকুই বললাম আর কি। তো এগুলাই হচ্ছে বাস্তব।